Swayam Prabha. Digital India. Educated India. এই লেকচারটাতে আমরা হাইড্রোজেন অ্যাটম মডেল নিয়ে ডিসকাস করব, ভ্যালেন্স বন্ড থিওরিতে যেটা প্রথম আলোচনা করতে হয় এবং সেইটা কিভাবে মডিফিকেশনস গুলো হয়েছিল, ইনিশিয়াল বা প্রাথমিক যে ধারণা ছিল সেখান থেকে কিভাবে সেটাকে আমরা আরো উন্নততর ধারণায় নিয়ে গিয়েছি, সেই বিষয়ে আলোচনাটাই হচ্ছে আজকের লক্ষ্য। তাহলে আমরা আজকে আলোচনা করছি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম মডেল, ভিভিটির রেসপেক্ট। এখানে যখনই আমরা এটা আলোচনা করতে যাব, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আসে যে যখন দুটি অ্যাটম নিজেদের থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, মানে যখন তারা অনেকটা দূরে রয়েছে, তখন তাদের মধ্যে কিন্তু কোনো রকমের ইন্টারাকশন নেই। আস্তে আস্তে যখন অ্যাটমগুলো একে অপরের কাছে আসতে থাকে, তখন কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে ইন্টারাকশন শুরু হয় এবং তারা যে অরবিটালগুলোতে ইলেকট্রনগুলোকে হোল্ড করে রেখেছে, সেই অরবিটালগুলো আস্তে আস্তে ইন্টারঅ্যাক্ট করা শুরু করে। তারে প্রথম কথাই হচ্ছে when atoms are far apart, they don't interact with each other, right? এবং ওরা যত as they come closer, they start to interact through their atomic orbitals, তাই তো? তার মানে এবার যদি আমি দুটো হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবি, ধরে নাও এই মডেলটা বুঝতে হলে তোমাদের ধরে নাও HA একটি অ্যাটম যে 1 নম্বর ইলেকট্রনটাকে হোল্ড করেছে এবং HB আরেকটি অ্যাটম যে 2 নম্বর ইলেকট্রনটাকে হোল্ড করে আছে। এরা যখন অনেকটা দূরে রয়েছে, এরা কখনো ইন্টারঅ্যাক্ট করছে না একে অপরের সাথে, বাট এরা যত কাছে আসতে থাকছে তত এদের যে অরবিটালগুলো রয়েছে, তার মানে এখানে কোন অরবিটালের কথা আমরা ভাবছি, এখানে আমরা ভাবছি 1s1 অরবিটালের কথা। যত এরা কাছে আসতে থাকছে তত কিন্তু এরা আস্তে আস্তে ইন্টারঅ্যাক্ট করবে। তার মানে আমরা জানি ভ্যালেন্স বন্ড থিওরিতে আসার আগে আমাদের লুইস ডট স্ট্রাকচার আমরা দেখেছি যে একটি করে ইলেকট্রন যেটা রয়েছে 1s1 এ হাইড্রোজেন অ্যাটমে, তারা কিন্তু একে অপরের সাথে পেয়ার আপ করবে। তার মানে ইন শর্ট যদি তুমি ভাবতে চাও, লুইস ডট স্ট্রাকচার দিয়ে হাইড্রোজেনের কাছে একটি ইলেকট্রন আছে, আরেকটি হাইড্রোজেনের কাছে একটি ইলেকট্রন আছে, এরা দুজনে পেয়ার আপ করে তোমার হাইড্রোজেন মলিকিউল H2 মলিকিউল কিন্তু আমাদের তৈরি করছে। এটা আমাদের লুইস ডট স্ট্রাকচার থেকে আমরা আগের ক্লাসে সহজেই বুঝেছি। এইবারে তাহলে এখানে যখন আমার এই অ্যাটমগুলো এক একটি ইলেকট্রন নিয়ে একে অপরের কাছে আসছে এবং এই ইলেকট্রনগুলো এক একটা অরবিটালে রয়েছে, তার মানে আমরা এদের যে অরবিটালের যে ওয়েভ ফাংশনগুলো আছে সেগুলো একটা লিনিয়ার কম্বিনেশন নিলেই আমরা বুঝতে পেরে যাব যে আমাদের এই বন্ডিং ওয়েভ মেকানিক্স বন্ডিং ওয়েভ ফাংশনটা ঠিক কিরকম হবে। তার মানে আমরা ধরে নিলাম যে আমরা যদি ওয়েভ ফাংশনটা বার করতে হয় কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য, তাহলে আমরা আমাদের একটা নরমালাইজেশন ফ্যাক্টর, একটা কনস্ট্যান্ট থাকবে C1 ψ1 মানে হচ্ছে যে প্রথম যে অ্যাটম তার যে ওয়েভ ফাংশন সেটা, এবং তার সাথে আমাদের C2 ψ2 এবং এটা চলতে থাকবে C3 ψ3 and so on so forth, কারণ অনেকগুলো অরবিটাল এখানে রয়েছে। মোস্টলি এই বাইরের অরবিটালগুলোতে কোনো কন্ট্রিবিউশন নেই কারণ সেখানে কোনো ইলেকট্রন নেই। তার মানে পুরো
আলোচনাটা কিন্তু আমাদের এই দুটি ওয়েভ ফাংশনের মধ্যে, রাইট, ψ1 অ্যান্ড ψ2, এই দুজনের মধ্যে। এখন এটা আমরা কি বলা হয় থাকে, এই ঘটনাকে বলা হয় থাকে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, ইন শর্ট LCAO, লিনিয়াম কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এবার এই C1 C2 এটাকে তো আমাদের নর্মালাইজ করতে হবে। যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সে নর্মালাইজেশন কাকে বলে, আইগেন ভ্যালু কাকে বলে, আইগেন ফাংশন কাকে বলে, সেটা নিশ্চয়ই পড়েছো। এবং সেই রেসপেক্টে আমার একটা নর্মালাইজেশন ফ্যাক্টর লাগবে। তার মানে আমরা একটা নর্মালাইজেশন ফ্যাক্টর যেটা এখানে হয় সেটা হচ্ছে, আমি আর ডিটেলে এটা আর যাচ্ছি না, এই যতগুলো কনস্ট্যান্ট রয়েছে তাদের অ্যাভারেজ নিতে হবে, রাইট, অ্যান্ড সো অন। তার মানে আমি যদি এখন এই ফাংশনটাকে ইন জেনারেল আমি যদি এটাকে সিম্পলিফাই করে লিখি, আমার নর্মালাইজেশন ফ্যাক্টর সাই রইল এবং তার সাথে এন রইল, তার সাথে আমার ψ1 এবং ψ2 ডিরেক্টলি অ্যাডিশন রয়েছে, কারণ তারা ওভারল্যাপটা তাদের পজিটিভ ওভারল্যাপ, কারণ তাদের মধ্যে একটা ওভারল্যাপ ইন্টিগ্রাল তৈরি হয়েছে, তাই তো। তার মানে এই জিনিসটা আমরা বলতে পারি ψ প্লাস, মানে এটা আমার বন্ডিংকে বোঝাচ্ছে, রাইট, এটা আমার বন্ডিং অরবিটালকে বোঝাচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির ক্ষেত্রে। এবং এইখানে আমার এই দুটি স্পিন কিন্তু পেয়ার অবস্থায় রয়েছে, তাহলেই তো আমার বন্ডটা তৈরি হবে, রাইট। তার মানে একটি অরবিটাল যখন পেয়ার্ড আপ হয়ে যাচ্ছে তখন আমাদের কিন্তু এটা তৈরি করছে আমাদের কোভ্যালেন্ট বন্ডিং। এবার এরা কোভ্যালেন্ট বন্ডিং মানে দুটি, একটা স্পিন যদি আপ হয় আর একটা স্পিন ডাউন, তাহলে আমার আরেকটা সিনারিও তো হতে পারে যেখানে দুটি স্পিনই প্যারালাল, এবং সেটা তাহলে কখনোই কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে না, কারণ আমরা হুনস রুল জানি, আমরা এর আগে লুইস ডট স্ট্রাকচার দেখেছি যে দুটি ইলেকট্রনকে পেয়ার্ড আপ করতে হয়, মানে একটা যদি প্লাস স্পিন হয় আরেকটাকে মাইনাস স্পিন হতে হবে। তার মানে এইটা যদি আমাদের একটা ভ্যালেন্স বন্ড হয়, এর অপোজিট ভ্যালেন্স বন্ড যেটা সিগমা যেটা সাই মাইনাস, যেটা কোভ্যালেন্ট ক্যারেক্টার নেই, যেখানে কিন্তু আমাদের প্যারালাল স্পিনগুলো রয়েছে, সেইটাতে আমাদের কি হবে কম্বিনেশনটা, সেটা আমাদের হয়ে যাবে n ψ1 মাইনাস ψ2। তার মানে একটা হচ্ছে আমার বন্ডিং ওভারল্যাপ, যেখানে আমার ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ ইন্টিগ্রাল তৈরি হচ্ছে বা দুটি ইলেকট্রন একে অপরের সাথে স্পিন পেয়ার অবস্থায় আসছে, আরেকটা হচ্ছে প্যারালাল স্পিন, দে আর নট ওভারল্যাপিং। এই ঘটনাটা সেটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির ক্যালকুলেশন এবং কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে যেটা পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে যে এদের যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা এবং ডিস্টেন্স যেটা পাওয়া গেছিল ভ্যালেন্স বন্ড থিওরি থেকে এই কনসিডারেশনের উপর বেস করে যে ডাই অ্যাটমিক হাইড্রোজেনের যে ডিস্টেন্স পাওয়া গেছিল সেইটা পাওয়া গেছিল আমাদের 87 পিকোমিটার, এবং এর যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি পাওয়া গেছিল এটা পাওয়া গেছিল আমাদের 303 কিলোজুল পার মোল। এবং ততদিনে এক্সপেরিমেন্টালি কি পাওয়া গেছিল, পাওয়া গেছিল যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অলমোস্ট আমাদের 74 পিকোমিটার, আর এই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা হচ্ছিল আমাদের 453 কিলোজুল পার মোল। তার মানে দেখতে পাচ্ছ এই দুটো কনসিডারেশনের, এটা 458 হবে, এই দুটি কনসিডারেশনের ওপর যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালের ওপর ধরে আমরা যে কোভ্যালেন্ট বন্ডিং ওয়েভ ফাংশনটা পাচ্ছি এবং আরেকটা প্যারালাল স্পিন ধরে যেটা পাচ্ছি, সেই দুটোকে সলভ করে এবং নর্মালাইজেশন ফ্যাক্টরকে নিয়ে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, যে বন্ড ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 87 পিকোমিটার, এবং সেটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল বন্ড ডিস্টেন্সের থেকে অনেকটাই ডিফারেন্ট। এবং যেহেতু এটা ডিফারেন্ট, অবভিয়াসলি তাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা নিশ্চয়ই আমার ঠিক থিওরি নয়। এটা যদি আমাদের ঠিক থিওরি না হয়, তাহলে আমার থিওরিটা আসবে কোথায়? থিওরিটা আসবে দুটি আরো কনসিডারেশন আমরা করতে ভুলে গেছি। তার মানে মডিফিকেশন কিভাবে আসছে, এবার এই ভিভিটির মডিফিকেশন আমাদের দেখতে হবে। ভিভিটির মডিফিকেশন আমাদের কি বলছে? মডিফিকেশনের প্রথম যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে
একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কিন্তু নিউক্লিয়াস থেকে কিন্তু স্ক্রিন করতে পারে, রাইট? তার মানে ওয়ান ইলেকট্রন can screen the other from the nucleus। তার মানে নিউক্লিয়াসকে সামনে দাঁড়িয়ে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কিন্তু স্ক্রিন করতে পারে। এই কনসিডারেশন কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কিন্তু ধরিনি। এবং আরেকটা যেটা আমরা এখানে বলেছিলাম, এখানে কিন্তু আরেকটা পসিবিলিটি আছে যে অ্যাট আ গিভেন পয়েন্ট অফ টাইম 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রন দুটোই কোনো একটা অ্যাটমের ওপর আছে। তার মানে একটা অ্যাটম হয়ে যাচ্ছে ইলেকট্রন রিচ এবং আরেকটা অ্যাটম হয়ে যাচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তার মানে ইলেকট্রন ট্রান্সফারের যে ব্যাপারটা, এই ঘটনাটাও কিন্তু আমরা এখানে ধরিনি, রাইট? তার মানে এখানে পসিবিলিটি, আরেকটা পসিবিলিটি কি, পসিবিলিটি অফ হ্যাভিং both electrons 1 and 2 on either of the atoms। তার মানে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যদি হাইড্রোজেনের রেসপেক্টে তুমি ভাবো, তার মানে একটি হাইড্রোজেন হয়ে যাচ্ছে আমার প্লাস, রাইট, যেটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, আর একটি হাইড্রোজেন হয়ে যাচ্ছে আমার মাইনাস। আর এটা এরকমও হতে পারে যে এইচ এটা মাইনাস হয়েছে এবং এইচ বিটা প্লাস হয়েছে, আইদার অর, রাইট? তার মানে এই দুটো, তার মানে এই যে ইলেকট্রন ট্রান্সফারের যে কনসিডারেশনটা, সেটা কিন্তু ইনিশিয়াল কনসিডারেশন, ভিভিটির ইনিশিয়াল কনসিডারেশনে ধরা হয়নি। তার মানে ইলেকট্রন ট্রান্সফার এবং ইলেকট্রন স্ক্রিনিং এই দুটি কিন্তু আমার ওখানে ধরা হয়নি। এই দুটোকে যদি আমরা এখন ধরি, তাহলে আমরা যে নতুন ওয়েভ ফাংশনটা পাবো সেটা আমার কি হবে, নতুন মডিফাইড ওয়েভ ফাংশনটা কি হবে, নতুন মডিফাইড ওয়েভ ফাংশনটা যেটা হবে সেটা আমার পুরনো ওয়েভ ফাংশন যেটা ছিল সেটা রইল, তার সাথে আমার আরো দুটি ফ্যাক্টর যোগ হয়ে যাচ্ছে যেগুলো আসছে আমার এই দুটো পস্টুলেট থেকে, যেটা হচ্ছে আমার ইলেকট্রন স্ক্রিনিং, আরেকটা হচ্ছে আমার যে ইলেকট্রন ট্রান্সফারিং। এই দুটো থেকে আমাদের এটা আসছে এবং একটা নতুন একটা ফ্যাক্টর আমার চলে আসছে, যে ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ডিফাইন করছে রিলেটিভ কন্ট্রিবিউশন অফ বোথ। তার মানে কোনটা প্রিডোমিনেটিং সেইটা জাস্টিফাই করছে আমার এই কনস্ট্যান্টটা, রাইট, of the both functions, actually of both functions। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা একটা জিনিস দেখছি, এই মডিফাই করে এটাকে আমরা লিখতে পারি this becomes my covalent one, চাই কোভ্যালেন্ট, যেটা পুরোপুরি প্রথম পস্টুলেট বা ব্যালেন্স বন্ড থিওরির প্রথম পস্টুলেটকে আমার জাস্টিফাই করেছিল। তার সাথে একটা কনস্ট্যান্টের সাথে এইখানে আমার কিন্তু আয়নিক পার্টটা আসছে। তার মানে আয়নিক পার্ট মানে ইলেকট্রন স্ক্রিনিং, আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা কিন্তু আমার এই পস্টুলেটের মডিফিকেশনের পরই আসা সম্ভব। এবং যে মুহূর্তে এই কনসিডারেশনটা করা হলো, সেই মুহূর্তে যেটা পাওয়া গেল যে এই যে বন্ড ডিস্টেন্সগুলোর কথা আমরা বলছি, এই বন্ড ডিস্টেন্সগুলো কিন্তু আমার কমপ্লিটলি মডিফাই হয়ে গেল। এই নতুন বন্ড ডিস্টেন্সটা পাওয়া গেল 75 পিকোমিটার, যেটা কিন্তু এক্সপেরিমেন্টালি পাওয়া 74 পিকোমিটারের ভেরি ক্লোজ। তার মানে আমাদের অ্যাজাম্পশনস ওয়াজ রাইট। আর একটা যেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেইটা আমার পাওয়া গিয়েছিল কিন্তু অলমোস্ট 398 কিলোজুল পার মোল, যেটা কিন্তু ওই 458 কিলোজুল পার মোলের খুব ক্লোজ আগেরটার থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটি ফ্যাক্টর কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরিতে আমার বিশেষভাবে প্লে করছে, এবং এটা কিন্তু আমাদের খুব সহজেই ওয়েভ মেকানিক্স দিয়ে আমরা আলোচনা করতে পারি। তার মানে আমরা অনেকগুলো পসিবিলিটি এখানে ভাবতে পারি। আমাদের যদি একটা অ্যাটম এইচে থাকে, সেখানে 1 নম্বর ইলেকট্রন আছে,
আর একটা এইচবি যেখানে 2 নম্বর ইলেকট্রন আছে। এটা একটা পসিবল কনফিগারেশন। আরেকটা কনফিগারেশন হতে পারে যে 2 নম্বর ইলেকট্রনটা এইচ তে আছে আর 1 নম্বর ইলেকট্রনটা এইচবি তে আছে। এটা একটা পসিবল কনফিগারেশন হতে পারে যে ইলেকট্রন আমাদের স্ক্রিনিং বা ইলেকট্রন ট্রান্সফারটাকে ধরে। এবার ইলেকট্রন ট্রান্সফারটাকে আরো ডিটেলে ধরলে আমরা বলতে পারি যে এইচ এতে কোনো অ্যাটমই নেই, কোনো ইলেকট্রনই নেই, আর এইচ বিতে আমার 1 এবং 2 এই দুটো ইলেকট্রনই কিন্তু আমার এইচ বিতে চলে যাচ্ছে। আরেকটা যেটা আমরা ওখানে আলোচনা করেছি সেটা হচ্ছে আরেকটা কনসিডারেশন হচ্ছে যে আমার এইচ এতে দুটো অ্যাটম আছে অ্যান্ড কিন্তু এইচ বিতে কিন্তু আমার কোনো অ্যাটম নেই, সরি এইচ বি এতে আমার দুটি ইলেকট্রন আছে, এইচ বি অ্যাটমে কিন্তু আমাদের কোনো রকমের ইলেকট্রন নেই। তার মানে এই চারটে পসিবল কনফিগারেশন হতে পারে তোমার হাইড্রোজেন ডাইহাইড্রোজেন অ্যাটমের, এবং তাদের মধ্যে এই দুটো হচ্ছে আমাদের আয়নিক ক্যারেক্টারকে জাস্টিফাই করে, কারণ এদের মধ্যে একজন ক্যাটায়নিক একজন অ্যানায়নিক, আর এই দুজন কিন্তু আমাদের কোভালেন্ট ক্যারেক্টারকে জাস্টিফাই করে। এবং এই যে চারটে পসিবল ফর্ম, এই চারটে পসিবল ফর্মকে আমাদের কি বলা হয় থাকে, এই চারটে পসিবল ফর্মকে রেজোনেন্স ফর্ম और ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়ে থাকে, রাইট। তার মানে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিকে যখন একটুখানি মডিফাই করে নিলাম তখনই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের পুরো আমাদের যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ছিল ডাইহাইড্রোজেন অ্যাটমের সেটা কিভাবে আমাদের জাস্টিফাই হয়ে যাচ্ছে। এবং এই আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বোঝার জন্য যে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমি আলোচনা করেছি, বা ওয়েভ মেকানিক্স দিয়ে আমরা এই জিনিসটাকে আমরা জাস্টিফাই করতে পারি। এবার এটার একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, এটা কিন্তু কোনোভাবে বলতে পারে না যে তোমার ড্রব্যাকটা কোথায়। ড্রব্যাক হচ্ছে এ কিন্তু বন্ডের পোলারাইজেশনের বিষয়ে বা ইলেকট্রোনেগেটিভিটির বিষয়ে কিচ্ছু বলতে পারে না। তাই প্রথম ড্রব্যাক হচ্ছে যে ইট ক্যানট টক অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি, যেটা আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির একটা মেন ড্রব্যাক, যে এটা ড্রব্যাকটা আমাদের পড়া দরকার। তো ফার্স্ট ড্রব্যাক কি, ক্যানট এক্সপ্লেন পোলারাইজেশন और ইলেকট্রোনেগেটিভিটি, এটা একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক যেটা আমি বললাম, ইট ক্যানট অন দ্য প্যারাম্যাগনেটিজম। তার মানে এটা কিন্তু কিভাবে কোনো মেটেরিয়াল কেন প্যারাম্যাগনেটিক হচ্ছে সেটা কিন্তু এটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারে না। এবং সেইখান থেকে আমরা যেটা চলে এলাম হচ্ছে সূচনা হয়ে গেল নতুন একটা থিওরি, যেটাকে বলা হয়ে থাকে মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি কি বলছে? মলিকুলার অরবিটাল থিওরি প্রথমে বলছে যে যে অ্যাটমিক অরবিটালগুলো আছে তারা একে অপরের ওপর ওভারল্যাপ করে, এবং সেখানটা ওভারল্যাপ করে একে অপরের ওপর ওভারল্যাপ করার পরে আমার বন্ড ফর্মেশন হয়, এবং সেটাই হচ্ছে লোকেশন অফ দ্য ইলেকট্রনস, এবং যেখানে বন্ড সেখানে ইলেকট্রন। তাহলে আমাদের অ্যাটমিক অরবিটালস overlaps to form molecular orbitals where the electrons are actually located, right? এটা ফার্স্ট। সেকেন্ড কি বলছে ওরা? সেকেন্ড বক্তব্য হচ্ছে যে এটা the overlap only will happen if the
orbitals are of same symmetry, তার মানে ওদের সিমেট্রিটাকে ম্যাচ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই ওভারল্যাপটা করা সম্ভব এবং আমাদের বন্ড ফর্মেশন সম্ভব। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট, টোটাল নাম্বার অফ MO should be equal to the total number of atomic orbitals in consideration, মানে অ্যাটমিক অরবিটাল গুলোকে যেগুলো কনসিডার করা হচ্ছে সেই নাম্বারগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা ধরতে হবে। তার মানে এবার যদি আমরা এর 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 এটা এই পুরো ব্যাপারটা ভাবার চেষ্টা করি, তাহলে আমার একটা অরবিটাল হলো যেটা মলিকুলার অরবিটাল, সাই মলিকুলার অরবিটাল যেটা হলো যেটা আমার ইন ফেজ, মানে যেখানে আমার ফেজটা ম্যাচ করছে, এবং দ্য সিমিলার ওয়ে আমরা বলতে পারি এই এন ভ্যালুটা আমার থাকবে সাই 1 প্লাস সাই 2 থাকলো, এবং আমরা ওভারল্যাপের কথা ভাবছি। আরেকটা আমার রইল মলিকুলার অরবিটাল যেটা আমার আউট অফ ফেজ, সেইটা আমাদের দেখতে পাচ্ছি অবভিয়াসলি সিমিলার যেটা ভিডিওতে করা হয়েছিল সেরকম ভাবেই এই দুটো হলো, এবং এন এর ভ্যালুটা ইউজুয়ালি হয়ে থাকে 1/√2। তার মানে এবার আমরা হাইড্রোজেনের অ্যাটমের মডেলটা একবার দেখার চেষ্টা করি। হাইড্রোজেন মডেল কি বলছে, এইটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন, এইটা হচ্ছে আমার আরেকটা হাইড্রোজেন। তার মানে বলছে এবার যদি তুমি ভাবো এটা, তার মানে এরা কি ইন জেনারেল বলার চেষ্টা করছে এটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল যেখানে আমার ইলেকট্রনটা আছে, এবং ধরে নাও এটা হচ্ছে প্লাস সিমেট্রির, রাইট, এবং এটা আরেকটা অরবিটাল যেটা প্লাস বা মাইনাস যে কোনো একটা সিমেট্রি হতে পারে। তো এইখানে আমার অপশন আছে, এটা প্লাসও ধরতে পারি মাইনাসও ধরতে পারি, এইখানেও আমার ওই অপশনটা আছে, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তার মানে যদি প্লাস প্লাস সেম ফেজে মিট করে তাহলে আমার বন্ডিং অরবিটাল হবে, তার মানে ওই ব্যাপারটা যে ওভারল্যাপটা সম্ভব এবং আমার একটা মলিকুলার অরবিটাল তৈরি হবে যেটা বন্ডিং। তার মানে আমার এখানে একটি বন্ডিং অরবিটাল তৈরি হওয়া সম্ভব যেখানে আমার সিচুয়েশনটা হচ্ছে অনেকটা এই দুটি সেম ফেজ এস অরবিটাল মিট করেছে, করে আমার এরকম একটা মলিকুলার অরবিটাল তৈরি করছে যেটা প্লাস, যেখানে কোনো নোডাল প্লেন নেই। তার মানে আমি যদি মলিকুলার অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস ধরে এটাকে ঘোরাতে থাকি মলিকিউলটাকে, এ কিন্তু ওভারল্যাপের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে আমার একটা সিগমা বন্ড কিন্তু ফর্ম হয়ে গেছে। এবার আরেকটা কম্বিনেশন হতে পারে যেখানে আমার একটি অরবিটাল হয়তো প্লাসে আছে, আরেকটি অরবিটাল কিন্তু আমার মাইনাসে আছে, এই দুটোর এনার্জি গ্যাপ কিন্তু সিমিলার হবে। একটি হচ্ছে প্লাস, তার মানে এটা এমন একটা সিনারিও যেখানে একটি হচ্ছে প্লাস আরেকটি হচ্ছে মাইনাস হয়ে আমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে অনেকটা ধরো এরকম একটা সিনারিও যেখানে একটি প্লাস এবং একটি মাইনাস আছে, এবং মাঝখানে কিন্তু আমরা নোডাল প্লেন রয়েছে, তার মানে যেখানে আমাদের ওভারল্যাপ করা সম্ভব না। এটা হচ্ছে অনেকটা আরেকটা সিনারিও। তার মানে এই ধরনের সিঙ্গেল হেড অন ওভারল্যাপের জন্য কি ধরনের বন্ড ফর্ম হবে, এখানে ফর্ম হবে আমাদের সিগমা বন্ড, এবং এইখানে কোনো বন্ড ফর্ম সম্ভব নয়, সিগমা বন্ড সম্ভব নয়, তাহলে এর রেসপেক্টে এটা হয়ে যাবে আমার সিগমা স্টার, যেটাকে আমরা বলে থাকি অ্যান্টি বন্ডিং। একটা হলো আমাদের বন্ডিং অরবিটাল এবং আরেকটি হয়ে গেল আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল, এবং দুটিতে একটি একটি করে ইলেকট্রন আছে। ভ্যালেন্স বন্ড থিওরি বলে যে ইলেকট্রনগুলোকে যদি বন্ড ফর্ম করতে হয় তাহলে তাদেরকে কিন্তু পেয়ার্ড আপ হতে হবে, মানে এদের স্পিন পেয়ার হতে হবে। তার মানে একটি যদি আপ স্পিন হয় আরেকটিকে ডাউন স্পিন হতে হবে, ডাউন স্পিন হলেই তবেই আমার বন্ড সম্ভব। তার মানে এইটা ডিপিক্ট করছে যে এই মলিকুলার অরবিটালটা এক্স্যাক্টলি কি হবে, এবং মলিকুলার অরবিটালটা হলো আমাদের যে লিগ্যান্ড অরবিটাল রয়েছে, সরি অ্যাটমিক অরবিটাল রয়েছে, অ্যাটমিক অম্লেটের লিনিয়ার কম্বিনেশন, এবং সেটা একটা বন্ডিং অরবিটাল হবে যেটাকে আমরা সিগমা বলে থাকি, আর একটা অ্যান্টি বন্ডিং যেটা সিগমা স্টার বলে থাকি। এবং এবার যদি দুটি ইলেকট্রন তুমি ফিল আপ করে দাও তাহলে শুধুমাত্র বন্ডিং অরবিটালে কিন্তু তোমার দুটি ইলেকট্রন আছে, এবং আমরা যদি এখান থেকে বন্ড অর্ডার কত হবে ভাবার চেষ্টা করি তাহলে সেটা কত হবে, নাম্বার অফ
বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, এইটা ডিভাইডেড বাই 2, তাহলে ভ্যালুটা কত হচ্ছে 2 - 0/2 = 1। তার মানে একটি সিগমা বন্ড এখানে তৈরি হওয়া সম্ভব, যেটা আমাদের মলিকুলার অরবিটাল থিওরি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিগমা বন্ড মানে এমন একটা বন্ড যেখানে রোটেশন অ্যামং অ্যাক্সিসটা পসিবল। আমরা যদি আরেকটা ছোট করে এই দিকে এসে এটা দেখার চেষ্টা করি, তার মানে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের সিগমা বন্ড মানে কি, যেখানে আমাদের রোটেশন অ্যালং দ্য অ্যাক্সিস ডাজ নট চেঞ্জ দ্য ওভারল্যাপ ইন্টিগ্রাল। তাহলে সিগমা বন্ড মানে সিগমা বন্ড হচ্ছে সেটাই যেটা রোটেশন অ্যালং অ্যাক্সিস ডাজ নট চেঞ্জ ওভারল্যাপ ইন্টিগ্রাল, রাইট। আর সিগমা স্টার মানে হচ্ছে দেয়ার শুড বি আ নোডাল প্লেন, একটা নোডাল প্লেন কিন্তু আমাদের থাকতে হবে। তার মানে ওই যে ছোট ছবিটা এঁকেছিলাম সেটা যদি বড় করে আমরা দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের একটা 1s, এই হচ্ছে আমাদের আরেকটা 1s, এটা যদি আমাদের সিগমা করে তাহলে আমি একটা বড় 1s অরবিটাল পেলাম যেটা সেম ফেজে আছে। আর এই একইভাবে একটি 1s প্লাসে আছে আর একটি 1s মাইনাসে আছে, যেটা তৈরি হবে সেটা সিগমা স্টার। এবং সেখানে আমরা দেখতে পাবো এরা কিন্তু একই ফেজে নেই, তার মানে এখানে আমার একটি প্লাস একটি মাইনাস এবং এখানে একটা নোডাল প্লেন আছে যেখানে আমাদের ফেজটা চেঞ্জ হচ্ছে। মানে নোডাল প্লেন মানে হচ্ছে যে প্লেনের ইন অ্যান্ড অ্যারাউন্ডে ফেজটা চেঞ্জ হয়ে যায়, রাইট। তার মানে এটা কিন্তু খুব সহজেই এক্সপ্লেন করলো আমাদের হাইড্রোজেন অ্যাটম এর বন্ড অর্ডার কিরকম হবে, হাইড্রোজেনের, এবং সেটা যে সে কটা বন্ড করবে সেটাও প্রমাণ করে দিল। এবার এই একই স্টোরি আমরা পরপর 3টে অ্যাটমের ক্ষেত্রে দেখব। আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখার চেষ্টা করব, আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখার চেষ্টা করব। হিলিয়ামে যাওয়ার আগে ধরে নাও আমরা একটা মলিকিউল নিয়ে আলোচনা করা যাক, যেটা হচ্ছে H2-। H2- এর ঠিক কি ঘটনা হবে। তাহলে আমরা জানি, আমরা সহজে এর এমোটা এঁকে ফেলি। ফার্স্ট আমার এখানে 1s অরবিটাল, দুটোতেই একটি একটি ইলেকট্রন আছে, একটি আমার বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, একটি আমার অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, রাইট। এবং এটা সিগমা স্টার এবং সিগমা, এবং যেহেতু H2-, তার মানে আমার কোথাও একটা এক্সট্রা ইলেকট্রন দিতে হবে। ধরে নাও আমি এইখানে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে দুটি ইলেকট্রন ইন্ডিভিজুয়ালি এক জায়গা থেকে এলো, আর একটি এক্সট্রা ইলেকট্রন কিন্তু আমার অ্যান্টি বন্ডিং অরবিটালে চলে গেল। তার মানে H2- এর ক্ষেত্রে যদি আমরা ভাবি থিওরিটিক্যালি, এর বন্ড অর্ডার কি হয়ে যাবে, বন্ড অর্ডার হয়ে গেল দুটি বন্ডিং ইলেকট্রন মাইনাস একটি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, তার মানে এর বন্ড অর্ডার হয়ে যাচ্ছে 0.5। তার মানে বন্ড অর্ডার হাইড্রোজেনের থেকে কম হয়ে যাচ্ছে, তার মানে এই বন্ডটা স্ট্রঙ্গার হবে না উইকার হবে, এই বন্ডটা কিন্তু উইকার হবে, রাইট, উইক বন্ড হবে। উইক বন্ড হলে এর বন্ড ডিস্টেন্স কি হবে, এর বন্ড ডিস্টেন্স বাড়তে থাকবে আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক বেশি হবে। তার মানে আমরা বলতে পারি থিওরিটিক্যালি ডেল্টা ইউ H2- এর ক্ষেত্রে উইল বি much lesser than that of delta U of hydrogen at dihydrogen molecule, কারণ আমার অ্যান্টি বন্ডিং অরবিটালে কিন্তু আমার একটি এক্সট্রা ইলেকট্রন চলে গেছে। এবার একইভাবে যদি আমরা আরেকটা সিনারিও আলোচনা করি, ধরে নাও হিলিয়াম। এবার হিলিয়াম ডাইঅ্যাটমিক কি সম্ভব সেটা আমরা দেখার চেষ্টা করছি। লেট আস সি, আমরা চেষ্টা করছি He2 অ্যাটমটাকে মলিকিউলটাকে দেখার। হিলিয়ামের অ্যাটমিক কনফিগারেশন কি, আমরা হিলিয়ামের অ্যাটমিক কনফিগারেশন জানি যে সেটা হচ্ছে আমাদের 1s2। তার মানে আমার এখানে একইভাবে অরবিটাল ড্র হবে, 1s আর একটা 1s, দুটি অরবিটাল, দুজনের ক্ষেত্রেই He2 কে দেখার চেষ্টা করছি। এই হয়ে গেল আমার বন্ডিং, এই হয়ে গেল আমার অ্যান্টি বন্ডিং, সিগমা স্টার সিগমা, ইলেকট্রনগুলো ফিল আপ করে দাও, ইজিলি করে দিলাম। করে দেওয়ার পর আবার প্রশ্ন আসছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার কি হয়ে গেল, দুটি বন্ডিং ইলেকট্রন আছে, দুটি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে, ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0। তার মানে He2
ডাজ নট এক্সিস্ট। তার মানে He2 কিন্তু তৈরি করা সম্ভব নয়। এটাও কিন্তু আমাদের এই মলিকুলার অরবিটাল থিওরি সহজেই এক্সপ্লেন করে দেয়। এবার যদি আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, এর পরের অ্যাটমটা কি? পরের অ্যাটম হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়াম 3, রাইট? আমার এখানে আছে 1s2 2s1। তাহলে লিথিয়াম অ্যাটমে একটু দেখার চেষ্টা করি আমরা লিথিয়াম অ্যাটমকে। এইটা হচ্ছে আমাদের 1s, যেখানে আমাদের দুজনের ক্ষেত্রেই দুটো করে ইলেকট্রন আছে। এই দুটো ফিল্ড হয়ে গেল, এটা ইনার অরবিটালস, কোনো রকমের কন্ট্রিবিউশন নেই বন্ডিং এর ক্ষেত্রে, রাইট? আর এখানে আমার আছে ধরে নাও 2s অরবিটাল, রাইট? 2s অরবিটাল আমার এখানে চলে গেল। 2s অরবিটাল যদি আমার এখানে চলে আসে, তাহলে সরি, দুটো সেম এনার্জি লেভেলে, রাইট? এবং এই ক্ষেত্রে যদি আমরা এটা একটু লাইক এক্সপ্যান্ডও করতে পারো, তাহলে এটাকে একটু মডিফাই করে আঁকা যাক। টু এস যেটার একটি একটি করে ইলেকট্রন আছে, এখানে তোমার একটা দুটি ইলেকট্রন কোথায় আসবে? দুটি ইলেকট্রন এইখানে চলে এলো। তার মানে এখানে 1s এর থ্রুতে একটা হচ্ছে, আবার 2s এর থ্রুতেও আর একটা আমাদের হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমার এর বন্ড অর্ডার কি চলে আসবে? এর বন্ড অর্ডার হয়ে গেল, বন্ডিং ইলেকট্রন আছে 4টি, অ্যান্টি বন্ডিং 2টি, ডিভাইডেড বাই 2, তার মানে 1। তার মানে লিথিয়াম Li2 হিসাবে কিন্তু আমাদের এক্সিস্ট করতে পারে। তাহলে মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু আমাদের সহজেই বুঝিয়ে দিল যে কিভাবে আমাদের আমাদের কোন মলিকিউলটা ডায়াটমিক মলিকিউল এক্সিস্ট করে, বা কোন ডায়াটমিক কোন ধরনের মলিকিউল আমাদের এক্সিস্ট করা সম্ভব নয়। এবার একইভাবে যদি আমরা ভাবার চেষ্টা করি যে এই কনসেপ্টটাকেই যদি আমরা অরবিটাল ওভারল্যাপের দিকে আমরা যাই, অরবিটাল ওভারল্যাপ, আমরা এস অরবিটাল নিয়ে আলোচনা করলাম। এবার ধরে নাও আমরা PZ অরবিটালের ক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করি। PZ অরবিটাল আমরা ধরে নিলাম দুটো অরবিটাল এলো, যারা দুজনে সেম ফেজে আছে, হয়ে আমার জেড অ্যাক্সিস বরাবর আমার অরবিটাল ওভারল্যাপ হলো, হয়ে গিয়ে আমার যে মলিকিউলটা তৈরি হল, যে অ্যাটমিক অরবিটাল থেকে যে মলিকুলার অরবিটালটা তৈরি হলো, সেটা অনেকটা এইরকম, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিগমা বন্ড তৈরি হয়েছে, কারণ হেড অন ওভারল্যাপ হয়েছে, এবং যদি রোটেট করো কোনো চেঞ্জ হয় না। এবং এইটা কিন্তু আমাদের একটা সিগমা বন্ড তৈরি করছে, এবং এখানে আমার কিন্তু দুটি নোড রয়েছে, দুটো নোডাল প্লেন কিন্তু আমার এই ক্ষেত্রে রয়েছে। তার মানে পিজেড ওভারল্যাপের ক্ষেত্রে সিগমা বন্ড হওয়া সম্ভব, কিন্তু এটা ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ফ্রম এস অরবিটালের ওভারল্যাপের পরে যে সিগমা বন্ড, কারণ ওখানে কোনো রকমের নোডাল প্লেন থাকে না, এখানে কিন্তু আমাদের দুটো নোডাল প্লেন রয়েছে। এবার এটার রেসপেক্টে যদি আমি আর অ্যান্টি বন্ডিং অরবিটালটা ভাবি, এটা তো একটা সিগমা বন্ডিং হয়ে গেল। অ্যান্টি বন্ডিং অরবিটালটা কিরকম হবে? অ্যান্টি বন্ডিং অরবিটাল মানে দুটোর সিমেট্রি ম্যাচ করবে না, দুটি অরবিটালের সিমেট্রি ম্যাচ করবে না। এখানেও যদি আমাদের জেড অ্যাক্সিসের বরাবর ওভারল্যাপ হয়, তাহলে আমাদের কি ধরনের মলিকুলার অরবিটাল হবে? এবং এদের সিমেট্রি কিন্তু আমাদের ম্যাচ করছে না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ নোডের সংখ্যা বা নোডাল প্লেনের সংখ্যা আমাদের বেড়ে গেল, রাইট? এইটা হয়ে গেল তখন সিগমা স্টার অ্যান্টি বন্ডিং, যেটা পিজেড থেকে তৈরি হয়েছে, রাইট? এবং একইভাবে তুমি পাই এর রেসপেক্টেও ভাবতে পারো। যদি তুমি ধরো 2px এর রেসপেক্টে আমরা ভাবি, 2px এর রেসপেক্টে ভাবি, যদি আমরা এরকম ভাবে ধরে নাও ওভারল্যাপ রয়েছে, এবং এটা ধরে নাও px অরবিটাল, তাহলে এরা যদি আমাদের ওভারল্যাপ করে যেটা তৈরি করবে, সেটা হচ্ছে এই রকম ভাবে একটা নোডাল প্লেন থাকবে, এটা তোমার নোডাল প্লেন, রাইট? এবং এইটা আমাদের কি তৈরি করছে? এটা আমাদের তৈরি করছে পাই অরবিটাল, রাইট? আর একইভাবে তোমরা পাই স্টার অরবিটালের কথাটাও ভাবতে পারো। পাই স্টার অরবিটাল কিরকম হবে? যে এরা কিন্তু আউট অফ ফেজ ম্যাচ করবে, করে গিয়ে এইরকম একটা সিনারিও তৈরি করবে, রাইট? যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা পাই স্টার অরবিটাল। দেখো পাই স্টার অরবিটালটা অনেকটা তোমাদের ডি অরবিটালের মতো দেখতে হয়, রাইট? দেখেছো তো? তার মানে
আমাদের এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালের থ্রুতে আমরা কিন্তু খুব সহজেই এক্সপ্লেন করতে পারি যে আমাদের মলিকুলার অরবিটালগুলো ঠিক কিরকম হতে পারে, রাইট? এবং এই পাই অরবিটালটা যদি পাই স্টার অরবিটালটা মোস্ট অফ দ্য কেসে যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে এই ভ্যাকেন্ট পাই স্টার অরবিটাল কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে, যেটা কিন্তু আমরা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে দেখি, যেটাকে আমরা সিনার্জিস্টিক এফেক্ট বলি, যেখানে ইলেকট্রন রিচ কার্বনের ইলেকট্রন ডেন্সিটি কিন্তু আমরা দেখতে পারি যে কার্বন মনোক্সাইডের যে পাই স্টার অরবিটাল রয়েছে যেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেখানে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি মেটালের ডি অরবিটাল যেটা ইলেকট্রন রিচ, সেখান থেকে কিন্তু মেটাল ইলেকট্রন ডেন্সিটি সেখানে ইজিলি ডোনেট করতে পারে, এবং সেক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ডেন্সিটিটা পাই স্টার অরবিটালে আসবে, তো বন্ড অর্ডার অবভিয়াসলি আমাদের কমতে থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পাই ডোনার লিগ্যান্ড যদি হয়, তাহলে তারা খুব সহজেই মেটালকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে তাদের পাই অরবিটালের থ্রুতে। আর পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা ইলেকট্রন ডেন্সিটি মেটাল থেকে অ্যাকসেপ্ট করবে তাদের পাই স্টার অরবিটালে, এবং যেহেতু যে পাই স্টার অরবিটালটা একটা অ্যান্টিবন্ডিং অরবিটাল, সেক্ষেত্রে বন্ড অর্ডার ওই পার্টিকুলার লিগ্যান্ড যদি হেট্রো অ্যাটমিক হয় বা মাল্টি অ্যাটমিক হয়, সেই দুটো বা তিনটে অ্যাটমের মধ্যে যে বন্ড অর্ডার আগে ছিল আর ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করার পর যে বন্ড অর্ডার হবে, সেটা কিন্তু অনেকটা কম হবে, কারণ ইলেকট্রন ডেন্সিটি যেটা অ্যাকসেপ্ট করেছে সেটা কিন্তু ও অ্যাকসেপ্ট করেছে পাই স্টার অরবিটালে, রাইট? তার মানে ইন জেনারেল আমাদের এই অ্যাপ্রোচটা একটা জিনিস বুঝতে সাহায্য করে যে আমাদের কিভাবে আমাদের সিগমা ডোনার, পাই ডোনার, সিগমা ডোনার, পাই ডোনার, পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, এবং কিভাবে আমরা ডিপাই পিপাই ব্যাক বন্ডিং আমাদের করা সম্ভব, সেইটা কিন্তু এই মলিকুলার অরবিটাল থিওরি আমাদের খুব সহজেই এক্সপ্লেন করে দেয়। এবং তাহলে এই জায়গাটায় আমরা ছোট্ট একটা ওভারঅল এমও ড্র করার চেষ্টা করব, করে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যদি 2s এবং 2p অরবিটালের কথাটা ভাবি, 2p তে 3টে অরবিটাল, 2s এর ক্ষেত্রে একটি অরবিটাল, এরা যদি আমাদের ওভারল্যাপ হয় সিগমা সিগমা স্টার, আর 2p 3টে অরবিটালের মধ্যে pz মলিকুলার অ্যাক্সিসে রয়েছে, রাইট? সে একটা সিগমা স্টার করবে, আর px আর py এরা কিন্তু আমাদের পাই বন্ড ফর্ম করবে, এটা তোমার পাই স্টার, এটা তোমার পাই। তো তার মানে লিগ্যান্ড অরবিটাল গুলো এরকম ভাবে আইদার সিগমা বন্ড তৈরি করতে পারে অথবা পাই বন্ড তৈরি করতে পারে, রাইট? একটা না নেক্সট একটা কোয়েশ্চেন দিয়ে এবং সেটা আলোচনা করে আমরা এই জায়গাটা শেষ করব, সেটা হচ্ছে ধরে নাও নাইট্রোজেন মলিকিউল আর N2 মাইনাস, এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি আমরা ক্যালকুলেট করি, একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা প্রচন্ড স্ট্রং, N2 বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমাদের 945 কিলোজুল, আর এই N2 মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 765 কিলোজুল পার মোল। এটা কেন? এটা এক্সপ্লেনেশন যদি তোমরা করতে চাও, তাহলে এই থিওরির ক্ষেত্রে যদি তোমরা যাও, তোমরা জানো যে 2s অরবিটালে দুটি ইলেকট্রন আছে, এইখানে থেকেই তোমরা যদি ভাবার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে 2s অরবিটালে নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, তার মানে এইখানে আমার 3টে করে ইলেকট্রন আছে, তার মানে এখানে আমার ইলেকট্রনগুলো ফিল আপ করে দাও, এর জন্য কোনো বন্ড, দুটি বন্ডিং, দুটি অ্যান্টি বন্ডিং, কোনো রকমের ওভারল্যাপ হচ্ছে না, আর এখানে 6টি ইলেকট্রন ফিল্ড আপ হয়ে যাচ্ছে, এবং একটি সিগমা এবং দুটি পাই বন্ড তৈরি হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি। এবার সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের এমও ইন জেনারিক আমরা যদি ধরি ভ্যালেন্স বন্ডের ক্লাসিক্যাল মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে। এবার N2 মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, N2 মাইনাসের ক্ষেত্রে এক্সট্রা যে মাইনাস ইলেকট্রনটা সেটা পাই স্টারে আসছে, তাহলে সেক্ষেত্রে N2 বন্ড অর্ডার কত? N2 বন্ড অর্ডার হচ্ছে আমাদের 6 - 0/2 which is 3, বাট N2 মাইনাসের ক্ষেত্রে বন্ড অর্ডার কত আসছে? এখানে দেখো 6 মাইনাস এই এক্সট্রা ইলেকট্রনটা পাই স্টারে আসছে, হয়ে গিয়ে দিস বন্ড অর্ডার উইল বি 2.5, তার মানে এই বন্ড অর্ডার 2.5 মানে বন্ড অর্ডার যদি কমে যায়, তাহলে আমাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি
অনেকটা কমে যাবে, তার কারণ বন্ডটা অনেকটা উইকার হয়ে যাচ্ছে। তো আশা করি এই বেসিক আলোচনাটা, এই যে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কিভাবে আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে যাচ্ছি এবং কিভাবে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স বা ইলেকট্রন ডোনেশনের থ্রুতে আমরা সিগমা ডোনার, পাই অ্যাকসেপ্টার, এই লিগ্যান্ডগুলোর অরবিটাল ডায়াগ্রামগুলো কিরকম হবে, কিভাবে মলিকুলার অরবিটালগুলো তৈরি হয়, এই বিষয়ে এই যে ধারণাটা তোমাদের এই আজকের আলোচনায় আমি দিলাম, সেটা পরবর্তী যে আলোচনা আমরা জৈব ধাতব রসায়ন নিয়ে যে আলোচনাগুলো আমাদের এগিয়ে নিয়ে যাব, যেখানে আমরা প্রথমেই আলোচনা করব বিভিন্ন রুল বিষয়ে, বিভিন্ন পস্টুলেট বিষয়ে এবং বিভিন্ন লিগ্যান্ডের ক্যারেক্টার বিষয়ে, সেই বিষয়গুলো তোমাদের বুঝতে এবং পুঙ্খানুপুঙ্খ একটা ধারণা তৈরি করতে যথেষ্টভাবে সাহায্য করবে। ধন্যবাদ।